সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার অধ্যায়টির কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো অম্ল বা অ্যাসিড কি, ব্যবহার, অ্যাসিডের অপব্যবহার, অ্যাসিডের ব্যবহার করলে এর অপব্যবহারের কিছু শাস্তি, অ্যাসিডিটির কারণ এবং প্রতিকার নিয়ে মূলত আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা জেনে নিই অম্ল বা অ্যাসিড কি। খেয়াল করো, যে সকল যৌগগুলো দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন আয়ন প্রদান করে, আমি আবারও বলছি, যে সকল যৌগগুলো দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ আয়ন যখন প্রদান করবে সেগুলোকে আমরা বলতে পারি অ্যাসিড। মূলত আমরা আজকে দু ধরনের অ্যাসিড নিয়ে আলোচনা করব। একটি হলো শক্তিশালী অ্যাসিড আর একটি হলো দুর্বল অ্যাসিড। বেশ কিছু শক্তিশালী অ্যাসিডের নাম খেয়াল করো, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড HCl, এগুলোকে আমরা শক্তিশালী অ্যাসিড বলি। এবার খেয়াল করো দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, সাইট্রিক অ্যাসিড C6H8O7, অক্সালিক অ্যাসিড HCOOH। খেয়াল করো শক্তিশালী অ্যাসিড কোনগুলো? যেগুলো দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন আয়ন প্রদান করে, পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন আয়ন প্রদান করবে, সেগুলোকে আমরা শক্তিশালী অ্যাসিড বলি। এবং যেগুলো পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে পানিতে দ্রবীভূত অবস্থায় বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন প্রদান করে না, আমি আবারও বলছি, যেগুলো বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন প্রদান করে না সেগুলোকে আমরা দুর্বল অ্যাসিড বলি। সংক্ষেপে যদি বলি, যেগুলো পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন পানিতে দ্রবীভূত অবস্থায় যে অ্যাসিডগুলো হাইড্রোজেন আয়ন প্রদান করে সেগুলোকে আমরা বলবো শক্তিশালী বা সবল অ্যাসিড। আর যেগুলো হাইড্রোজেন আয়ন কম পরিমাণে প্রদান করে সেগুলোকে আমরা বলবো দুর্বল অ্যাসিড। এবার আসো আমরা অ্যাসিডের ব্যবহার নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা অনেকে হয়তো বিচ্ছু বা বোলতা দেখেছো, অথবা কেউ কেউ সেটার কামড়ও খেয়েছো। এই বিচ্ছু বা বোলতা মধ্যে মূলত কামড় দিলে এক ধরনের ক্ষারক জাতীয় পদার্থ অর্থাৎ হিস্টামিন জাতীয় এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যেগুলো শরীরে বেশ জ্বালাপোড়া করায়। সেই জ্বালাপোড়াকে নিবারণ করার জন্য আমরা সাধারণত এক ধরনের মলম ব্যবহার করে থাকি। সেই মলমগুলোতে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে। এই মলমগুলো যখন লাগানো হয়, অর্থাৎ যখন হিস্টামিনটা ক্ষারক পদার্থ ছিল আর এটা প্রশমনের জন্য লাগানো হচ্ছে অ্যাসিড, ফলে ক্ষারক আর অ্যাসিড দুটো বিক্রিয়া করে প্রশমনটা নিবারণ করে, অর্থাৎ সাধারণত জ্বালা আর ঘটায় না। এই জন্য জ্বালা প্রশমনের জন্য আমরা যে অ্যাসিড ব্যবহার করি সেটাকে আমরা মূলত অ্যাসিটিক অ্যাসিড। দ্বিতীয়ত খেয়াল করো, আমরা খাবার হজমে অ্যাসিড কিভাবে আমাদেরকে সহায়তা করে। আমরা সাধারণত বিয়ে বাড়িতে বেশি খাবার গ্রহণ করার ফলে অথবা অ্যাসিডিটি ঘটায়, এ ধরনের বেশ কিছু খাবার গ্রহণ করার ফলে খাদ্য হজমে অসুবিধা হয়ে থাকে। তখন পাকস্থলীর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজমে আমাদেরকে সহযোগিতা করে। এবার খেয়াল করো, ভিটামিন সি জাতীয় খাদ্য, আমরা অ্যাসিডের মধ্যে অ্যাসিড সবচেয়ে ভালো ব্যবহার হয় অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাদ্য। ভিটামিন সি জাতীয় খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। সেই অ্যাসিডগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্য অ্যাসিডটা আমরা ভিটামিন সি হিসেবে আমরা অ্যাসিড গ্রহণ করে থাকি। এরপর খেয়াল করো, আচার সংরক্ষণে সাধারণত অ্যাসিড ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড হিসাবে আচার সংরক্ষণের জন্য অ্যাসিডিক অ্যাসিডটি ব্যবহার করি, ফলে আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে। এরপর খেয়াল করো, আমরা বিয়ে বাড়িতে সাধারণত বোরহানি খেতে দেয়া হয়। এটা কেন দেয়া হয়? আসলে মূলত বিয়ে বাড়িতে যে খাবারগুলো খাওয়া হয় সেগুলো একটু হাই রিচ ফুড, সে সমস্ত খাবারগুলো তাড়াতাড়ি হজমের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য বোরহানি দেওয়া হয়। বোরহানি খাই আমরা। এই বোরহানিটা মূলত এটা ল্যাকটিক অ্যাসিড থেকে তৈরি হয়, এই হিসাবে অ্যাসিডটা আমরা ব্যবহার করে থাকি। এরপর খেয়াল করো, পাউরুটি ফুলানো। আমরা বেকারিতে যে পাউরুটিগুলো ব্যবহার করা দৈনন্দিন জীবনে আমরা যে পাউরুটিগুলো খাই সেগুলো সাধারণত ফুলে থাকে। এগুলো ফুলানো হয় মূলত অ্যাসিড দিয়ে, অর্থাৎ অ্যাসিডের সাহায্যে এগুলো ফুলানো হয়, পাউরুটিগুলো ফুলানো হয়। এটা আমরা বেকিং সোডা নামক অ্যাসিড ব্যবহার করে থাকি। এরপর খেয়াল করো, টয়লেট পরিষ্কারক। আমরা জানি শক্তিশালী যে অ্যাসিডগুলো আছে অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে টয়লেট পরিষ্কারক হিসেবে কিন্তু এই অ্যাসিডগুলো ব্যবহার করা হয়। এই অ্যাসিডগুলোর মাধ্যমে টয়লেট পরিষ্কারক তৈরি করা হয় এবং এগুলো দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করে থাকি। এরপরে সার উৎপাদনের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাসিডের ব্যবহার হয়, যেমন খুব গুরুত্বপূর্ণ বহুল প্রচলিত সার যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট সার। এই সারগুলো মূলত অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড দিয়ে তৈরি করা হয়। যেমন এই
অ্যামোনিয়াম সালফেট, এটি সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হয়, এবং অ্যামোনিয়াম নাইট্রেট যে সারটি আমরা ব্যবহার করে থাকি সেটা নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি করা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অ্যাসিডের ব্যবহার, দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহারগুলো তোমরা এখান থেকে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা, এবার খেয়াল করো অ্যাসিডের অপব্যবহার। আমরা জানি দৈনন্দিন জীবনে অ্যাসিড যেমন আমাদের উপকারে আসে, ঠিক তেমনি অ্যাসিড ব্যবহারটা অপকারও বয়ে নিয়ে আসে। আমরা জানি সামাজিক যে ব্যাধি, মানে বড় ধরনের একটি ব্যাধি রয়েছে যে অ্যাসিড ছোড়া। অ্যাসিড ছোড়া আমরা জানি খুব বড় ধরনের অপরাধ। অ্যাসিড ছুড়লে যে জায়গায় অ্যাসিড লাগে সেই জায়গায় ঝলসে যায়, একটি মানুষের মানে জীবন বিপন্ন হয়ে যায়। এই অ্যাসিডটা যত্রতত্র ব্যবহার করা যাবে না। এর ব্যবহারে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে বেশ কিছু শাস্তিরও ব্যবহার বিধান রয়েছে। সেগুলো থেকে শিক্ষার্থীরা আমরা সবাই এই অ্যাসিডের অপব্যবহার সম্পর্কে আমরা সচেতন থাকব। শিক্ষার্থীরা, এবার খেয়াল করো পাকস্থলীতে অ্যাসিডিটির কারণটা কি। প্রথমত, আমরা যদি অতিরিক্ত পরিমাণে অম্লীয় পানি যদি পান করে থাকি, অর্থাৎ চা, কফি, ফলের রস, যেগুলোতে অ্যাসিডের পরিমাণ বেশি, সেগুলো যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, বিশেষ করে খালি পেটে যখন এগুলো খাবো, সেই ক্ষেত্রে আমাদের পেটে অ্যাসিডিটি হবে, যেটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এরপর খেয়াল করো, বেশি ভাজা, তেল, চর্বি জাতীয় খাদ্য যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি, খালি পেটে অথবা ভরা পেটে চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া খাবার, এগুলো মুখরোচক খাদ্য, এগুলো বেশি খেলেও কিন্তু পেটে অ্যাসিডিটি হতে পারে। এরপর খেয়াল করো, বেশি মশলা জাতীয় খাবার যদি আমরা খাই, অনেক খাবার আছে যেগুলো মশলার পরিমাণ যেগুলোতে বেশি থাকে মুখরোচক করার জন্য, সেই মশলার পরিমাণও যদি বেশি হয়ে যায়, সেই খাবারগুলো খেলে সাধারণত পেটে অ্যাসিডিটি হয়। এরপর খেয়াল করো, মানসিক দুশ্চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। বর্তমান যে প্রেক্ষাপট, অর্থাৎ যে করোনা ভাইরাস নামক যে প্রেক্ষাপট আমাদের সামনে, যে মহামারী, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা বেশ শিক্ষার্থী সহ মানে সাধারণ সমাজের অনেক মানুষ আছে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। মূলত এই দুশ্চিন্তার কারণেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে। এরপর খেয়াল করো, অনিয়মিত খাদ্য গ্রহণ। যেমন আমরা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। সকালে ঘুম থেকে উঠে হয়তো তোমরা তাড়াহুড়ো করে স্কুলে চলে আসছো, খাও নাই, দুপুরবেলা খাওয়ার কথা যেটা সময় সেই টাইমে না খেয়ে অন্য সময় খাচ্ছ, রাত্রেবেলা সময়মতো না খেয়ে তোমরা পরে খাচ্ছ অথবা খাচ্ছ না। এরকম যখন অনিয়মিত তুমি যখন খাদ্য গ্রহণ করবা, সেক্ষেত্রে তোমার অ্যাসিডিটি হবে এবং অ্যাসিডিটি হতে পারে এই সমস্ত কারণে, অর্থাৎ অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে অ্যাসিডিটি হতে পারে। এরপর খেয়াল করো, বর্তমান সমাজে শিক্ষার্থীদের মধ্যে একটা বেশ প্রবণতা দেখা যায় কম ঘুমানো। বর্তমানে সামাজিক যে প্রভাবগুলো রয়েছে, অর্থাৎ ফেসবুক, টুইটার, এগুলোতে শিক্ষার্থীরা আসক্ত হয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। অর্থাৎ ঘুমের পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাসিডিটি ঝুঁকি থাকে, অর্থাৎ অ্যাসিডিটি বাড়ার সম্ভাবনা থেকে থাকে। এরপর খেয়াল করো, বর্তমানে বেশ কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, যে ব্যাকটেরিয়াগুলোর সংক্রমণের ফলে সাধারণত পেটে অ্যাসিডিটি হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংক্রমণও অ্যাসিডিটির, পাকস্থলীতে অ্যাসিডিটির একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। এবার খেয়াল করো, আমরা দেখব অ্যাসিডিটির প্রতিকার, অর্থাৎ এই অ্যাসিডিটি আমরা কিভাবে প্রতিকার করতে পারি। এক নম্বর খেয়াল করো, অ্যাসিডিটি বাড়ায় এ ধরনের খাদ্য পরিহার করতে হবে। অর্থাৎ আমরা যে সকল খাদ্যগুলো দেখেছি, অম্লীয় পানীয়, চা, কফি, ফলের রস, খালি পেটে যেগুলো খাবার, এই ধরনের খাবারগুলো আমরা খাবো না। সেই ক্ষেত্রে অ্যাসিডিটি বহুলাংশে প্রশমিত হবে। এরপর খেয়াল করো, খাদ্যধর্মী শাকসবজি, যেমন ব্রুকলি, পুঁই শাক, পালং শাক, এ ধরনের খাদ্যগুলোর মধ্যে তোমার এই ধরনের খাদ্যগুলো যখন খাবা, সাধারণত অ্যাসিডিটির পরিমাণ কমে যাবে। এরপরে খাদ্যশস্য খাওয়া, যেমন ডাল, ভুট্টা, আলু, এ ধরনের খাদ্যশস্যগুলো তুমি গ্রহণ করলে তোমার অ্যাসিডিটির পরিমাণ বহুলাংশে কমবে। এরপর দুধ জাতীয় খাবার খেলে সাধারণত অ্যাসিডিটি কমে। এই জন্য ছাগলের দুধ, গরুর দুধ, এগুলো পরিমাণ মতো খেলে অ্যাসিডিটির পরিমাণটা একটু কমে যাবে। এরপরে খেয়াল করো, বাদাম, বিভিন্ন ধরনের চা, অর্থাৎ হার্বাল চা, আমরা জানি গ্রিন টি, আদা চা, লেবু চা, এ ধরনের খাদ্যগুলো খেলে সাধারণত অ্যাসিডিটির পরিমাণটা কমে। তো শিক্ষার্থীরা, আজকে আমি আশা করি তোমাদের এই অম্ল বা অ্যাসিড সম্পর্কে এই বিষয়সমূহ বুঝাতে পেরেছি। আশা করি তোমরা এগুলো ভালো করে বাসায় দেখলে হয়তোবা তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আজকে অনলাইন ক্লাস এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাসায় থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।